আচ্ছা, কেউ কিছু বলবে নাকি? স্নেল ভাই, জি, বললাম যে কেউ কিছু বলবে। একজন হাত তুলেছেন। আইডির নাম নাজনীন, আপনি আছেন? হুম। আচ্ছা, না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ক্লাস শুরু করে দেই। জি জি, প্লিজ। তো আমরা প্রাইজ অ্যাকশন নিয়ে বলতেছিলাম, যে মুভিং এভারেজ এবং প্রাইজ অ্যাকশনের প্যাটার্ন কিংবা সেট আপ। তো প্রাইজ অ্যাকশনে আমাদের মেইন টার্গেট পয়েন্ট ছিল বুলিশ ক্রস এবং বেয়ারিশ ক্রস। তো আমরা প্রথমে মাল্টি টাইম ফ্রেম ইউজ করতেছি। 5 মিনিট থেকে আমরা দেখা শুরু করব। যে এখানে যখন বুলিশ ক্রস, এখান থেকেই দেখি, এখানে যখন বেয়ারিশ ক্রস দিয়েছিল এখানে, তখন এখানে কি ছিল? এখানে একটা ডাউন ট্রেন্ড ছিল। আচ্ছা, এখন অনেকেই কনফিউজ হন যে ভাই, 5 মিনিটে তো ক্রস দিছে, আবার 15 মিনিটে ক্রস দেয় নাই। আচ্ছা, যে এই জায়গাটা, তো এখানে প্রাইজ অ্যাকশনের মুভিং এভারেজের যে বিষয়, সেটা হচ্ছে এখানে যদি একবার ক্রস দিয়ে থাকে, আচ্ছা আবার ক্রস দিবে না, বেয়ারিশ ক্রস দিবে না বেশিরভাগ ক্ষেত্রেই, তো তখন এটা কন্টিনিউয়েশন, যেহেতু একবার ক্রস দিছে এটা কন্টিনিউয়েশন। আবার আবার একটা বিষয় আছে, যে ধরেন এরকম এরকম ক্রস দেয়ই নাই, 5-15 মিনিটে কোনো ক্রস দেয় নাই, কিন্তু মার্কেট মুভিং এভারেজে নিচে উপরে গিয়ে, যেমন ধরেন মুভিং এভারেজ জিনিসটা কি, যে সে হচ্ছে গড় প্রাইস দিচ্ছে আপনার, গড় প্রাইস। তো মার্কেট যদি হুট করে উপরে গিয়ে আবার পড়ে যায়, তাহলে গড় প্রাইসটা ক্রস দিবে না, এরকম স্পেসিং থাকবে, স্পেসিং মানে এরকম ফাঁকা থাকবে। তো এটারে বলা হয় প্রাইস অ্যাকশন স্পেসিং। যে এই যে ফাঁকা জায়গাটা আছে, যে মার্কেট যদি হুট করে উপরে গিয়ে পড়ে যায়, তাহলে এখানে বেয়ারিশ ক্রস হবে না, তো স্পেসিংটা থাকবে, তার মানে এটা ডাউন ট্রেন্ড। যে আপনি যদি দেখেন যে 5 মিনিটে ক্রস দিচ্ছে, কিন্তু 15 মিনিটে মুভিং এভারেজের নিচে আছে, নিচে থাকলে এটা বেয়ারিশ, মানে এখানে ক্রস দিবে না, কারণ মার্কেট হুট করে মুভ করছে, আবার পড়ে গেছে, এখানে গড় প্রাইসটা ক্রসের জায়গাতে আসে নাই। তো এটা হচ্ছে মুভিং এভারেজের খেয়াল রাখতে হবে। যে আমার 5 মিনিট আমরা যদি খুঁজতে যাই এরকম, যে 5 মিনিটেও ক্রস, 15 মিনিটেও ক্রস, 30 মিনিটেও ক্রস, আমরা এরকম হয়তো পারফেক্টলি পাবো না। তো এখানে কেন ক্রস দিল না, এটা আপনাকে বুঝতে হবে। যে মার্কেট উঠে গিয়ে পড়ে গেছে, এখানে ক্রস হবে না, কারণ এভারেজ প্রাইস ক্রসে নাই, তাও এটা আপনি সেল দিতে পারবেন। আচ্ছা, আবার আপনি যদি দেখেন যে হ্যাঁ, আমি মুভিং এভারেজের ডাটাটা বুঝতেছি না, কনফিউজ, আপনি প্রাইজ অ্যাকশনে দেখবেন, প্রাইজ অ্যাকশনে এটা রেজিস্ট্যান্স জোন। শারির ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই। প্লিজ একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ হ্যাঁ। এক ভাই লিখেছেন যে শোনা যায় না, ভিডিও দেখা যায় না। এখন এটা আমি তো দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, অন্য কোনো ভাই প্লিজ একটু জানান তো, দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে হ্যাঁ কিনা। হ্যাঁ, সুন্দর সুন্দর দেখা যাচ্ছে, সুন্দর শোনা যাচ্ছে। দেখা যায়, শোনা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ভাই যিনি লিখেছেন আপনি একটু দেখেন আপনার ডিভাইসে কোনো প্রকার প্রবলেম হচ্ছে কিনা। ওকে ভাই, প্লিজ হ্যাঁ। কন্টিনিউ করেন। আচ্ছা, জি। তো প্রাইজ অ্যাকশনের প্যাটার্নে প্যাটার্নে আমরা দেখবো যে প্যাটার্নটা কিরকম ছিল। যে আমরা মুভিং এভারেজ, আমি বলেছি যে একটা জিনিস দেখে ট্রেড করা যাবে না, অনেকগুলো জিনিস দেখতে হবে। যে প্যাটার্নে এখানে একটা পিন বার ছিল, পিন বার রেজিস্ট্যান্স জোনে, তো রেজিস্ট্যান্স জোনে পিন বার যদি থাকে, মার্কেট ডাউনে যেতে পারে। যে আমরা যখন দেখলাম যে না, একটা বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে মার্কেট মুভিং এভারেজ নিচে চলে আসছে, তার মানে মার্কেট পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এটা আপনি কোথা থেকে শুরু করবেন? 5 মিনিট থেকে। যে 5 মিনিটে আমাদের টার্গেট হচ্ছে ক্রস গুলো খুঁজে বের করা। যে যদি আমি দেখি 5 মিনিটে ক্রস হয়েছে, 15 মিনিটে মার্কেট কন্ডিশন কি, আমি যদি দেখি 5 এবং 15 মিলে গেছে, আমি একটা সেল দিব। আচ্ছা, আবার আমি দেখলাম যে 30 মিনিটের কি, 30 মিনিটে মিলে নাই, ধরেন কথার কথা মিলেনি, আপনি 5-15 দেখেই সেল দিতে পারবেন। আমি বলছি যে কোনো দুইটা টাইম ফ্রেম মিলে আপনি ট্রেড নিতে পারবেন। তো বড় টাইম ফ্রেম গুলাতে মার্কেট রেঞ্জ গুলা বড় হয়, যে মার্কেট মুভমেন্টটা আপনি বড় মুভমেন্ট ধরতে পারবেন, ছোট টাইম ফ্রেমে ধরতে পারবেন না। কারণ ছোট টাইম ফ্রেম গুলাতে মার্কেট হয়তো বা মুভ না করে আবার উঠে যাবে, পড়ে যাবে, তো ছোট টাইম ফ্রেমে ক্লিয়ার পিকচারটা বোঝা যায় না। তো মুভিং এভারেজের, আবার এখানে দেখেন মুভিং এভারেজের কিছু ব্যাপার আছে। যে প্রথমে আপনি চেক করতেছেন মুভিং এভারেজ, এই জায়গাগুলোরে বলা হয় প্যারালাল স্পেসিং।
প্যারালাল পেসিং মানে সমান্তরালে সে আস্তে 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 একটা থেকে একটা দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। তো এটা প্যারালাল পেসিং। এখানে গিয়ে করছে কি মার্কেট নিচে গিয়ে উপরে গেছে, আবার উপরে গিয়ে নিচে যাচ্ছে। তো আপনি যখন দেখবেন যে এই জায়গাটা যখন ন্যারো হয়ে যাচ্ছে, স্পেসিংটা কমে গেল, তার মানে মার্কেট একটা বেয়ারিশ স্টেটে যাইতে পারে। তো আপনি এখানে যখন একবার খেয়াল করলেন যে ন্যারো হয়েছে, সেকেন্ড টাইম ন্যারো হলে আপনি ধরেই নিবেন যে মার্কেট এখানে ক্রস মারতে পারে। এটা একটা টেকনিক যে এখানে হইলো কি মার্কেট এরকম করে এই জায়গাতে ক্রস ক্রস দেওয়ার পরে মার্কেট যত উপরে যাবে স্পেসিংটা বাড়তে শুরু করবে, প্যারালাল স্পেসিংটা বাড়া শুরু করবে, কারণ মার্কেট উপরে যাচ্ছে। তারপর আপনি যখন দেখবেন যে এখানে স্পেসিংটা কমে গেছে, পরে একটা পরেরটাও কমে গেছে, তার মানে আপনি ধরেই নিবেন যে এখানে মার্কেট রেঞ্জ করতেছে, রেজিস্ট্যান্স ক্রিয়েট করতেছে, মার্কেট পড়ে যেতে পারে। তো এখানে আপনি মুভিং এভারেজের ক্রস না দেওয়ার আগেই আপনি বুঝতে পারবেন প্রাইস অ্যাকশনের ক্যান্ডেল গুলা দেখে যে এর মুভিং এভারেজ পেসিংটা কমে গেছে, মানে মার্কেট এখান থেকে রিভার্সাল কিংবা সেলে যেতে পারে। তো এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। যে প্রথমত আমাদের টার্গেট, তো এটা আমি যে কথাটা বলতেছি যে নতুন তাদের জন্য। তো অ্যাডভান্সে যখন আমরা যাব, তো তখন আমরা 1 আওয়ার 4 আওয়ার ডে ওয়ানে আমরা ট্রেড করার চেষ্টা করব। যে 1 আওয়ার থেকে আমার দেখা শুরু হবে, 4 আওয়ার এবং ডে ওয়ান পর্যন্ত যাব। আমরা এখন দেখতেছি 5, 15, 30। তো মুভিং এভারেজের সাথে প্রাইস অ্যাকশনটা মিলাইতে হবে। আচ্ছা, একটা বিষয় যে এখানে দেখেন এখান থেকে মার্কেট উঠে গেছিল। আচ্ছা, উঠে যাওয়ার পরে কি হইলো, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। আচ্ছা, লং টার্মে ডাউন ট্রেন্ড বোঝার উপায় হচ্ছে ট্রেন্ড লাইন। তো ট্রেন্ড লাইন আপনি যে ড্র করেন, তো এটা প্রাইস অ্যাকশনে ট্রেন্ড লাইন ড্র করতে হয় না, চোখে দেখে বুঝতে হবে যে আপনি উপর থেকে নিচে তাকাবেন, দেন মার্কেট আসলে নিচের দিকে আছে। তো আপনি যদি এরকম করে ড্র করেন ট্রেন্ড লাইন, দেখবেন যে অনেকে ড্র করতে পারেন। তো ড্র না করে ভালো চোখে ধরার চেষ্টা করতে হবে যে এখানে হাই কোথায় ছিল, হাই কোথায় ছিল, হাই থেকে লো এই জোনে হয়তো একটা ট্রেন্ড লাইন। তো এইটা আপনি চোখে মনে মনে ধরার চেষ্টা করবেন, ড্র না করাই ভালো। কারণ ট্রেন্ড লাইন আর মুভিং এভারেজ যদি আপনি একসাথে ড্র করেন, আপনি কনফিউজ হয়ে যেতে পারেন, ভুল হইতে পারে। কারণ মুভিং এভারেজ ক্রস দিবে কিন্তু ট্রেন্ড লাইন আছে, আপনি মনে করবেন যে সে ক্রস দিবে না। তো সেক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মুভিং এভারেজের ক্রস। তো ট্রেন্ড লাইনটা আপনি চোখে ধরার চেষ্টা করবেন যে হাই কোথায়, হাই থেকে লো, দুইটা লো, আপনি হাই থেকে দুইটা লো মিলাবেন, তাহলে ট্রেন্ড লাইন হয়ে যাবে। আচ্ছা, এটা যদি আমি হাই ধরি, লো কোনটা? আচ্ছা, এখানে ড্র করতে হবে। এটা যদি আমি হাই ধরি, দুইটা লো মিলাইতে হবে, এইটা একটা লো, এখানে একটা ট্রেন্ড লাইন হচ্ছে। আচ্ছা, আর একটা হচ্ছে এইটা যদি আমি হাই ধরি, এখানে লো কোথায়, এইটা। এই দুই জায়গাতে একটা ট্রেন লাইন আছে। তো ট্রেন লাইন ব্রেক করলে মার্কেট উপরে যায়, নিচেরটা ব্রেক করলে সে ডাউনে যাবে। তো আমাদের এইটা লাগতেছে না, আমাদের উপরেরটা দরকার। তো ট্রেন লাইন না ড্র করে আপনি মনে মনে একটু মিলাবেন যে এখান থেকে এখানে একটা ট্রেন লাইন আছে, মানে ট্রেন লাইন গুলো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, রেজিস্ট্যান্স হয়ে আছে। তো এখানে দেখেন যে ট্রেন লাইন ডাউন, এখানে ক্রস মারলে, এখানে যদি ক্রস দিত, আমরা যদি 5 মিনিটে ক্রস দেখতাম তাহলে আমরা একটা বাই দিতাম। তো ট্রেন লাইনটা জানার জন্য যে মার্কেটের লং টার্মের ট্রেন্ডটা কিরকম, লং টার্মের ট্রেন্ডটা কিরকম দেখাচ্ছে, ট্রেন লাইন দিয়ে লং টার্মের ট্রেন্ডটা বোঝানো হয়। এখন আমরা যদি 5 মিনিট দেখি, 5 মিনিটে আমরা দেখতেছি যে লং টার্মে ডাউন ট্রেন্ডে আছে। আমাদের মেন টার্গেট একটা ক্রস দিতে হবে। ক্রস, এখানে যদি ক্রস দেয় আমরা বায়ের চিন্তা করব, আর যদি বেয়ারিশ ক্রস দেয় তাহলে সেলের চিন্তা করব। তো আমরা দেখছি না লং টার্মের মুভিং এভারেজের, আর মুভিং এভারেজের নিচে যদি মার্কেট থাকে এটা ডাউন ট্রেন্ড। যে কোনো দুইটা মুভিং এভারেজ নিচে যদি প্রাইস থাকে এটা ডাউন ট্রেন্ডে আছে।
তো এখানে ডাউন ট্রেন্ড দেখাচ্ছে, 30 মিনিটের ডাউন ট্রেন্ড দেখাচ্ছে। তার মানে আমাদের এখনো ট্রেড নাই। যেখানে যদি ক্রস দেয়, আমরা 5 মিনিটে যদি দেখি যে না এখানেও ক্রস হয়েছে, তাহলে আমরা হয়তো বাই দিতে পারবো। তো এই এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে যে মুভিং এভারেজ কিরকম হয়ে আছে, আমাদের টার্গেট মুভিং এভারেজ এবং প্রাইস অ্যাকশন সেটআপ। যে এখানে যদি আমরা দেখি এখানে একটা পিন বার হয়েছে, তো সাপোর্ট জোনে পিন বার হয়। তো সাপোর্ট জোনে যদি পিন বার হয়ে থাকে, এখানে যদি ক্রস হয় যে এখানে একটা সাপোর্ট জোন, এখানে যদি ক্রস হয় যেহেতু ডাউন ট্রেন্ড, তাহলে আমরা 5 মিনিটে দেখবো। 5 মিনিটে যদি ক্রস হয় তাহলে আমরা একটা বাই দিতে পারবো। এখনো এখানে বাই সেল কিছুই নেই। আচ্ছা, গোল্ডের চার্টটা একটু দেখি। আচ্ছা, 5 মিনিটে গোল্ড এখানে বাই দিচ্ছে। 15 মিনিটে, 15 মিনিটে কোনো ক্রস নাই। 30 মিনিট, আচ্ছা 30 মিনিটে একটা ক্রসের মতো দেখা যাচ্ছে এখানে, যে এখানে একটা ক্রস হতে পারে। আচ্ছা, তো 5 এবং 30 যদি মিলে তখন আপনি ট্রেডটা নিবেন কিনা। তো এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে 15 মিনিটের রেজিস্ট্যান্স আছে এখানে, যে 15 মিনিটের এই জন্য একটা রেজিস্ট্যান্স আছে, আর 30 মিনিটের রেজিস্ট্যান্স এখানে। পনেরো মিনিটে কোনো ক্রস নাই, 30 মিনিটে একটা ক্রস হবে। তাহলে আপনি 15 এবং 30 যদি ক্রস দেয় আপনি একটা বাই দিতে পারেন, আপনার টার্গেট পয়েন্ট হবে এখানে। আচ্ছা, এইটা হচ্ছে 5 মিনিটের রেজিস্ট্যান্স, 30 মিনিটের রেজিস্ট্যান্স। আচ্ছা, যে টাইম ফ্রেম গুলোতে আপনারা ক্রস দেখবেন, যে টাইম গুলোতে ক্রস দেখবেন সেই টাইম ফ্রেম গুলাতে আপনি রেজিস্ট্যান্স জোনটা দেখতে হবে। আচ্ছা, 30 এর রেজিস্ট্যান্স, আর 30 মিনিটের রেজিস্ট্যান্স এইটা। আচ্ছা, যদি 30এও এখানে এখানে ক্রস দেয় তাহলে আপনি 30 মিনিট পর্যন্ত এই রেজিস্ট্যান্সে ধরতে পারেন যে মার্কেট এই পর্যন্ত যেতে পারে। 5 মিনিট এবং 30 মিনিট, 30 মিনিট যদি ক্রস দেয় আপনি ধরতে পারেন যে মার্কেট এই পর্যন্ত যেতে পারে। তো বড় টাইম ফ্রেমে যখন আপনি ক্রস দেখবেন তখন মার্কেটের রেঞ্জটা বড় হবে। তার মানে আপনি 30 মিনিটের রেজিস্ট্যান্সটা কোথায় এটা এই পর্যন্ত আপনি টার্গেট করতে পারবেন। যদিও আমরা 5 মিনিটে একটা ক্রস দেখতেছি, 30 মিনিটে একটা ক্রস দেখতেছি, কিন্তু আমার টার্গেট যদি 30 মিনিটেও ক্রসটা হয়, 5 এবং 30 মিলে যায়, তাহলে আমার টার্গেট আমি 30 মিনিট পর্যন্ত নিতে পারবো, এই পর্যন্ত নিতে পারবো। তো এখানে আর এখানে তো মার্কেট রেঞ্জ হচ্ছে, তো 30 মিনিটের যদি ক্রস তাহলে আমরা মার্কেটটা বড় রেঞ্জ পর্যন্ত নিতে পারবো। তো সবসময় বড় টাইম ফ্রেমে রেজিস্ট্যান্সটা আপনি টার্গেট করবেন। ছোট টাইম ফ্রেমে এন্ট্রি যদিও ছোট টাইম ফ্রেমে, কিন্তু সবসময় টার্গেট করবেন বড় টাইম ফ্রেমে। আচ্ছা, আমি এই পর্যন্ত যা বলছি, কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন নাই? আচ্ছা, কেউ একজন বলেন, আমি যা যা বলছি একটু বলার চেষ্টা করেন তো, যে আমি যা বলছি আপনি একটু বলেন। আমার তো একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আচ্ছা, ফরেক্স বলেন। ট্রেডটাকে মানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে হারাম না হালাল? ফরেক্স, হ্যালো। জি জি, ফরেক্স ট্রেডিংটা দয়া এটা করে ইসলামে দয়া করে এ ধরনের প্রশ্নের উত্তরগুলো ট্রেনিং শেষে যদি দেন তাহলে ট্রেনিং এর ধারাবাহিকতাটা বজায় থাকে। আচ্ছা, আমি একটা কোশ্চেন করি। হ্যাঁ, এই যে আমরা যে এটিএম কার্ড ইউজ করি না, আমাদের কাছে টাকা থাকে না, এটিএম কার্ডে টাকা থাকা হালাল না হারাম? কোন ভাই কোশ্চেন করছিলেন? জি আমি করছিলাম ভাইয়া। যে আমাদের কাছে যে এটিএম কার্ডে টাকা থাকে এটা কি হালাল? আমার কাছে ক্যাশ নাই, কিংবা আমরা
পজে পজে পেমেন্ট করি না কার্ড দিয়ে, যে পজ মেশিনে আমরা কার্ড দিয়ে পেমেন্ট করতেছি কোনো দোকানে কিংবা অনলাইনে পেমেন্টও করা হয় কার্ড দিয়ে, তো এটা কি হালাল না হারাম? হ্যালো, জি শুনছি ভাইয়া। হ্যাঁ বলেন, এটা কি হালাল না হারাম? যে আমার কাছে টাকা নাই, আমার কার্ডের মধ্যে টাকা আছে। মূলত তো ব্যাংকের টাকাগুলো তো হারাম জিনিসটা থাকে, কারণ সুদের টাকার সাথে ইনভলভ থাকে। না না, এটা ইসলামী ব্যাংকের কার্ড আপনি ইউজ করতেছেন, ইসলামী ব্যাংকের টাকা কি হারাম? ধরেন আপনি ইসলামী ব্যাংকের টাকা ইউজ ভাই করতেছেন। অনুরোধ আচ্ছা, করছি যে সাবির আপনি ভাই, দয়া করে হ্যাঁ আপনার ট্রেনিংটা ধারাবাহিক ভাবে করেন। এই ধরনের প্রশ্নের উত্তরগুলো ট্রেনিং শেষে দিলে ট্রেনিংটা কন্টিনিউয়াস করলে আমাদের জন্য সুবিধা হয়। জি 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 জি, একদম রাইট। আমি সহমত প্রকাশ করছি। এটা হচ্ছে কি, আমরা আসলে আমাদের ট্রেনিং রিলেটেড প্রশ্ন চাচ্ছি, বিষয়টাকে ভালোভাবে অনুধাবন করার জন্য, বোঝার জন্য এই জাতীয় প্রশ্ন চাচ্ছি। আর পাশাপাশি বিভিন্ন প্রশ্ন আসতে পারে, তবে সেটা ট্রেনিং এর মাঝখানে না। আমরা চেষ্টা করব ট্রেনিং শেষে কোনো প্রকার গুরুত্বপূর্ণ ডিসকাশন থাকলে এগুলো চালিয়ে যেতে। জি আচ্ছা, সাবির তাহলে ভাই। আমরা ট্রেনিং এ যাই, তো এগুলো কোশ্চেন আমরা ক্লাসের শেষে নেই। হ্যাঁ, জি আচ্ছা আচ্ছা। তো মেন বিষয়টা আমরা বলছিলাম যে প্রাইজ অ্যাকশনে তিনটা বিষয় আমার দেখতে হবে। প্রথমত আমার দেখতে হবে ট্রেন্ড, এক নাম্বার ট্রেন্ড। আচ্ছা, আমরা ট্রেন্ড ধরার জন্য ইউজ করতেছি মুভিং এভারেজ, যে ট্রেন্ডটা কিরকম। আচ্ছা, 2 নাম্বার আমার লাগবে সাপোর্ট অবলিক রেজিস্ট্যান্স, যে হ্যাঁ আমার ট্রেন্ডটা ঠিক আছে, ট্রেন্ডটা কোথায় হয়েছে। যেমন এখানে যদি আমি ধরি, হ্যাঁ আমার ক্রস হয়েছে, যে হ্যাঁ ক্রস মানে আপ ট্রেন্ডে এসে যাবে, মানে আমার আপ ট্রেন্ডে আছে, এটা বুলিশ ক্রস। আচ্ছা, বেয়ারিশ ক্রস মানে হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, তার মানে বুলিশ ক্রসে মার্কেট আপ ট্রেন্ডে যায়, বেয়ারিশ ক্রসে মার্কেট ডাউন ট্রেন্ডে যায়। আচ্ছা, এখন হ্যাঁ আমি বুঝলাম যে ক্রস মারছে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, তখন আমার দেখতে হবে যে ক্রসটা কোন জোনে হয়েছে, এটা কি রেজিস্ট্যান্স না সাপোর্ট। মার্কেটের কি রেজিস্ট্যান্স জোন থেকে হচ্ছে, আচ্ছা রেজিস্ট্যান্স জোন থেকে যদি ক্রস হয় তাহলে কি হবে, মার্কেট সাপোর্ট পর্যন্ত যায়। আচ্ছা, আবার যদি সাপোর্ট জোনে ক্রস হয় তাহলে মার্কেট রেজিস্ট্যান্স পর্যন্ত যায়। এখন এখানে ক্রস দিচ্ছে, আপনি দেখতেছেন এখানে একটা সাপোর্ট আছে, এখানে রেজিস্ট্যান্স ঠিক আছে, এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে, তখন কি আপনি এন্ট্রিটা নিবেন? নিবেন না। আপনার দেখতে হবে যেহেতু আমি এন্ট্রি নিব, আমার তো মার্কেটে প্রফিট করতে হবে, তাই না? প্রফিট যত বড় হবে তত আমার জন্য ভালো। তাছাড়া আমি যদি রিস্ক আর যদি না মিলাই, যে আমি যদি $1 রিস্ক নেই, আমার মিনিমাম $2 প্রফিট হইতে হবে। তো আমি দেখতেছি না এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে, তাহলে আমি এন্ট্রিটা নিব না, যে না আমি রেঞ্জ পাচ্ছি না। তো যে মার্কেট যদি এখান থেকে উঠে যায়, যে আমি বিয়ারিশ ক্রস দেখছি, মার্কেটে উঠে যেতে পারে, তাহলে কত পিপস এখানে হলো, আমি ধরে নিলাম এখানে 10 পিপসের একটা মুভ আছে। আমি দেখতেছি সাপোর্ট, এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে 5 পিপসের, তার মানে সাপোর্টে মার্কেট বাউন্স করে আমার সেল খাইতে পারে। তার মানে আমি যে জোন থেকে বাই কিংবা সেল নিচ্ছি মুভিং এভারেজের, তার নিচের সাপোর্টটা কত রেঞ্জে। আমার অবশ্যই, আমি যদি ব্রেক ইভেন করতে চাই 10 পিপস হইতে হবে, এবং আমি যদি 1:2 রিওয়ার্ড নিতে চাই তাহলে আমার অবশ্যই 20 পিপস হইতে হবে। আমরা ব্রেক ইভেন করতে পারি, যে শুরুর দিকে ব্রেক ইভেন করা যায়, যে আমি 10 পিপ সেল নিব, 10 পিপ টিপি নিব। তো তার মানে আপনি শুধু ক্রস দেখে মার্কেট এন্ট্রি নিবেন না, ক্রসটা কোথায় হয়েছে। এখানে দেখেন, এখানে সাপোর্ট জোন ছিল, ক্রসটা সাপোর্ট জোন হয়েছে, তার মানে মার্কেট রেজিস্ট্যান্স পর্যন্ত যেতে পারে। এখান থেকে যে মার্কেট এখানে পড়ে কত পিস পড়বে আপনি হিসাব করে নেন, যে কত পিস পড়লো। আর এখানে যদি হিট করে, যে এই জোন আমার এখানে রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স। আরে ভাই, আপনি কি স্ক্রিন দিছেন নাকি? স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছেন না তো স্ক্রিন? জি স্ক্রিন দেখা যাচ্ছে পরিষ্কার। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ। তো আপনার ক্রসের পরে আপনি খেয়াল করবেন যে মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা কোথায় আছে। যে আমার যেখানে ক্রস হইলো, সাপোর্টটা কোথায়, রেজিস্ট্যান্সটা কোথায়। আর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোনো ফিক্স পয়েন্ট না, এটা জোন হিসাবে হয়। আচ্ছা, জোন হিসাবে আপনি ড্র করুন কোথায়, যে এখানে একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে মার্কেটের টপ। নেক্সট রেজিস্ট্যান্স কোথায়,
এখানে একটা, আচ্ছা এখানে এই জোনটা আমি বলতেছি, এটা ধরেন হয় নাই, এটা হয় নাই, যে এটা হয়নি মার্কেটের, আমরা এখান থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব। এটা হচ্ছে মার্কেট টপ, এখান থেকে যে প্রাইসটা পরে উপরে গেছে আবার নিচে গেছে, তার মানে এটা ফলস ব্রেক ছিল। তো ফলস ব্রেকের সময় আপনি নিচে একটা, যেখান থেকে মার্কেটটা পড়ে গেছে এখানে রেজিস্ট্যান্স, যে পর্যন্ত গেছে এইটা একটা রেজিস্ট্যান্স, তার মানে এই জোনটা আমার রেজিস্ট্যান্স। আচ্ছা এখন ক্রসটা যদি এখানে হয়, এখানে আপনি দেখেন এখানে একটা ক্রস হয়েছে, এখানে একটা ক্রস হয়েছে, তো ফার্স্ট ক্রস, মুভিং এভারেজ যখন ফার্স্ট ক্রস হয় আপনি খেয়াল করবেন যে ফার্স্ট একটা ক্রস হচ্ছে, মার্কেট এরকম ডাউন ট্রেন্ডে ছিল, ফার্স্ট ক্রস হচ্ছে। সেকেন্ড ক্রস অবশ্যই লোতে নাই, মার্কেটের বটমে নাই, সেকেন্ড ক্রস অবশ্যই হাইতে আছে। তো হাই যখন মার্কেট হাই আছে, আপনি অবশ্যই, মার্কেট যদি হাই আমি এন্ট্রি নেই তাহলে আমার হাই টার্গেট করা ঠিক হবে না। আমি যদি মার্কেটের হাই এন্ট্রি নেই তাহলে আমার হাই টার্গেট, এটা হচ্ছে হাই মার্কেটের, এর টার্গেট ঠিক হবে না, হাই এর নিচে এটা আপনার টার্গেট করতে হবে। আপনি যদি লোতে নিতেন তাহলে আপনি হাই টার্গেট করতে পারতেন, আমি যদি এখানে নিতাম আমি এখানে হাই টার্গেট করতে পারতাম, কিন্তু এটা হাই না। অনেকে করে কি যে মুভিং এভারেজ ক্রস দিছে, সে হাই টার্গেট করতেছে। আপনার এখানে একটা কন্ডিশন আছে যে মুভিং এভারেজটা কত উপরে আছে, সেকেন্ড ক্রসে মার্কেট উপরেই থাকে। তো আবার সেকেন্ড ক্রসের বিষয় এখানে আসতেছে, ফার্স্ট ক্রসের পরে মার্কেটটা অনেক উপরে চলে গেছে, তারপর মার্কেট ডাউনে আসছে, আবার একটা ক্রস দিতেছে, তো তার মানে হচ্ছে যে মার্কেট উপরে আছে, উপরে যদি না থাকতো মার্কেটটা কিন্তু পড়ে যেত না। তো সেকেন্ড ক্রসে আপনার খেয়াল করবেন, সেকেন্ড ক্রসে হাই ধরার চেষ্টা করবেন না, ফার্স্ট ক্রসে আপনি টার্গেট করতে পারেন যে হ্যাঁ ফার্স্ট ক্রসে প্রথম যখন আপনার একটা ক্রস দিছে মুভিং এভারেজ, যে ফার্স্ট ক্রসে আপনি হাই ধরতে পারেন, যে এখানে যখন ক্রস হয়েছে মার্কেটে আমি হাই ধরতে পারি, ফার্স্ট মার্কেট ট্রেন্ডে যাচ্ছে, সেকেন্ড ক্রসে হাই ধরা ঠিক হবে না। আবার সেকেন্ড ক্রসে আগে দেখতেছেন মার্কেট এখান থেকে রিটেস্ট করতেছে, তো যেহেতু মার্কেট রিটেস্ট করতেছে তার মানে এটা রেজিস্ট্যান্স। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো প্রথমত ক্রস, তারপরে সাপোর্ট না রেজিস্ট্যান্সে কিরকম সাপোর্ট, এটা কি মার্কেটের লো না হাই, যে ফার্স্ট ক্রসে লো ধরা হয়, যে ফার্স্ট ক্রস মানে মার্কেটের লো, সেকেন্ড ক্রস মানে হচ্ছে মার্কেটের হাই চলে গেছে মার্কেট। আবার এখানে যদি আবার ক্রস দেয়, আপনি ধরে নেন থার্ড ক্রস মানে মার্কেট মোটামুটি হাই আছে, অনেক হাই, তো 3 নাম্বার ক্রসে মার্কেট মোটামুটি ওভার ভ্যালুড হয়ে যায়, মানে অনেক উপরে আছে, যে 3 নাম্বার যদি ক্রস দেয়। তো এখানে দেখেন একটা ক্রস, এখানে একটা ক্রস, আবার এখানে একটা ক্রস, তার মানে মার্কেট মোটামুটি হাই আছে। তো হাই হাই যদি সে আবার যদি হায়ার হাই করে, এটা ব্রেক করে সে উপরে যায়, তাহলে অনেক উপরে চলে যাবে, কারণ এটা হাই এবং সে হায়ার হাই করতেছে, মানে অনেক উপরে যাবে। আচ্ছা এখন গোল্ডের মার্কেট কি অনেক উপরে না নিচে, কেউ একজন বলেন তো, ডে ওয়ান থেকে বলেন, গোল্ডের মার্কেট অনেক উপরে না? গোল্ডের মার্কেট অনেক উপরে, অনেক উপরে। তো আপনি যদি, হ্যাঁ আপনি যখন, যেহেতু মার্কেট ডে ওয়ান হচ্ছে মেইন মার্কেট, ডে ওয়ান আমরা টার্গেট করি, তো যেহেতু মার্কেটটা উপরে আছে তখন আপনি হাই ধরার চেষ্টা করবেন না, যে হ্যাঁ এখানে ক্রস দিছে আমার হাই ধরা যাবে না, দুইটা রেজিস্ট্যান্সের লোটা ধরবেন আপনি, এটা হাই রেজিস্ট্যান্স, এটা লো, তার মানে আমার মার্কেট উপরে আছে, ক্রসের পরে আমি হায়ার হায়ার চিন্তা করব না যে এটা ব্রেক করে উপরে চলে যাবে, হাইয়ে চলে যাবে, এরকম চিন্তা আমরা করব না। মার্কেটে অনেক কিছু হতে পারে, মার্কেটের ব্রেক করে চলে যেতে পারে সামনের দেশে, এটা ইম্পর্টেন্ট বিষয় না। আমরা যে সিস্টেমে ডেভেলপ করতেছি সে সিস্টেমে আমরা এভাবে ট্রেড করব। আবার 15 মিনিটে দেখেন, 15 মিনিটে এখানে একটা ক্রস, এখানে ফার্স্ট ক্রস হয়েছে। আচ্ছা আমি যে 15 মিনিট টার্গেট করি, যে 15 মিনিটে ফার্স্ট ক্রস, আচ্ছা 30 মিনিটে কি হয়েছে, 30 মিনিটে ক্রসই হয় নাই। আচ্ছা তাহলে আমি যদি 15 এবং 30 যদি দেখি, যে 15তে ফার্স্ট ক্রস, 30 এখনো ক্রস হয় নাই, 5 মিনিটে হচ্ছে 3টা ক্রস, 5 মিনিটে দেখাচ্ছে মার্কেট অনেক হাই আছে, 15 মিনিটে এখনো ফার্স্ট ক্রসে চলতেছে, 30এ ফার্স্ট ক্রস চলতেছে, তার মানে আমরা মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। কতটুক যাইতে পারে? আচ্ছা 1 আওয়ার রেজিস্ট্যান্স আমরা দেখি, 1 আওয়ার রেজিস্ট্যান্স এখানে, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স,
তার মানে মার্কেট এইটুকু যাইতে পারে। তো আমাদের হাই টার্গেট করা ঠিক হবে না, আমাদের এই পর্যন্ত টার্গেট করা উচিত। তো 30 মিনিট আমরা দেখি, 30 মিনিটে হ্যাঁ এই পর্যন্ত বেশি টার্গেট করা ঠিক হবে না, যেহেতু মার্কেট হাই আছে। যে হায়ার হাই হবে এই চিন্তা করা যাবে না। তো আপনি কখন হাই টার্গেট করবেন, কখন হায়ার হাই টার্গেট করবেন, এইটা আপনার মার্কেট কন্ডিশন দেখে করতে হবে। তো আর ক্রসে যদি আপনি পিন বার খুঁজে পান, যে ক্রস হয়েছে পিন বার হয়েছে, যেখানে ক্রসে যদি আমরা একটা পিন বার পাইতাম, আমরা এখানে বাই দিতাম। অবশ্যই টাইম ফ্রেম মিলাইতে হবে, একটা টাইম ফ্রেম দেখে না কিন্তু। তো প্রাইস অ্যাকশনের মেইন গোল হচ্ছে পিন বার। পিন বার যদি আমি খুঁজে পাইতাম, এখানে একটা আমি বাই দিতাম। এখানে যদি আমি একটা পিন বার পাইতাম, এখানে একটা বাই দিতাম। তো পিন বার ইম্পর্টেন্ট। তারপরে ইনসাইড বার আছে, যে ক্রসের সাথে সাথে আমার সেটআপটা আমাদের পরে আসে। প্রথমে ক্রস, তারপরে সাপোর্ট আর রেজিস্ট্যান্সে আছে, তারপরে হচ্ছে প্রাইস অ্যাকশন সেটআপ, যেখানে কি পিন বার আছে কিনা। তো পিন বার, ইনসাইড বার, এগুলো হচ্ছে ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন। আচ্ছা, ইউরো ইউএসডি যে 5 মিনিট থেকে আমরা দেখি, 5 মিনিট একটা ক্রস হবে সম্ভবত ইউরো ইউএসডিতে। 15 মিনিটে ক্রস নাই, 30 মিনিটে ক্রস নাই। তো তার মানে হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। তো ক্রস হলে 5 মিনিট থেকে শুরু হবে, আপনি পরে দেখবেন যে 15 মিনিটে ক্রস দিবে, তারপরে 30 মিনিটে ক্রস দিবে। তো ক্রস গুলা প্রথমে লোয়ার টাইম ফ্রেম থেকে শুরু হয়, কিন্তু একটা দেখে করা যাবে না, একটা দেখে ক্রস করা যাবে না, যে 5, 15, 30 এই তিনটারে করতে হবে। তারপরে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবেন, ক্রস কয়টা হয়েছে সেটা চিন্তা করবেন। যে দুইটার বেশি ক্রস হয়ে গেলে মার্কেট মোটামুটি রেজিস্ট্যান্স জোনে আছে। তারপরে আপনি মার্কেট ক্যান্ডেল কিরকম আছে এরকম করে চিন্তা করবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, তো ক্লাস আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। কি জানি কথা বলতেছিলেন না? হ্যালো, নেই সম্ভবত এখন। উনি নাই? আচ্ছা, আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, বা কোনো সাজেশন থাকলে তাও করতে পারেন। শাহরিয়ার ভাই, আমার একটা প্রশ্ন আছে, সেটা হইলো হ্যাঁ, প্রাইস অ্যাকশন যদি ডেতে বা লং টার্মে 4 ঘন্টা 1 ঘন্টা এগুলোতে কাজ করে, তাইলে আমরা প্রথম দিকে ফোকাসিং কেন 5 মিনিটে 15 মিনিটে দিতে যাইবো? আমরা ডিরেক্ট ওই ডেতেই করতে চাচ্ছি না কেন, বা ওইখানে ফোকাস না কেন, এই ছোট ছোট টাইম ফ্রেমে কেন ফোকাস করতেছি? ও মানে একবারে লং টার্মে যাচ্ছি না কেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো শুরুতেই লং টার্ম, শুরুতেই আসল জায়গায় যাচ্ছি না কেন, যেহেতু ওখানে আমরা জিতেই হবে, এটা কোশ্চেন। আচ্ছা, তো এটা নিয়ে একটা গল্প আছে, তো গল্পটা আমি বলি। গল্পটা হচ্ছে যে একটা পুকুরে বড় মাছ আছে, অনেক বয়স। তো ছোট মাছ আছে, তো ছোট মাছগুলারে বড় মাছ, যেটা অনেক বয়স্ক লোক, বয়স্ক মাছ বলতেছে যে তুমি পুকুরের উপরে যাইবা না, বেশি উপরে গেলে মানুষজন করে কি এখানে বড়শি ফালায়, অনেক ভালো ভালো খাবার থাকে টোপ হিসাবে, তুমি যদি খাও তোমার সে ধরে নিয়ে যাবে, নিয়ে যে তোমার রান্না করে খেয়ে ফেল। তো ছোট মাছগুলা করে কি পুকুরের মধ্যে ঘুরে আর কয় যে এরকম কিছু দেখলাম না, এই বুড়া মাছ তো মিথ্যা কথা কইছে, যে আমি কত ঘুরতাছি এরকম তো কিছু দেখি নাই। তো একদিন তারা যখন দেখছে যে এরকম একটা টোপ খাবার একটা জিনিস, তো তারা কাছে গিয়ে বলতেছে যে আরে ওই লোক তো বলছিল এরকম, তো দেখি না কি হয়। তো দেখি না খাওয়ার একটু খাইছে, খাওয়ার পর দেখে আরে ভালোই লাগে। তো তো বলতেছে দেখি না আরেকটু খাই। তো খাওয়ার পরে সে বড়শিতে গাইতে গেছে। তো গাইতে যাওয়ার পরে তো ছোট সব মাছ সে ধরে ফেলছে বড়শিতে, সব মাছ একই কাজই করছে। তো লোক যখন ওই মাছগুলা একটা আপনার ঝুড়িতে করে বাসায় নিয়ে গেছে, তো সব মাছ তো
ওই জীবিতই আছে। তো তাদের মধ্যে একজন রে বটিতে কাটা হচ্ছে, অন্যগুলা দেখতেছে। তো দেখা যায় বটিতে কাটা তারা ভাজি করা হচ্ছে। তখন তারা বুঝতে পারলো যে ওই বৃদ্ধ মাছ যে কথাটা বলছিল এটা সত্য, যে ভাজি করে করে খাচ্ছে, মানে সব মাছ তো একবার ভাজি করতেছে না, একটা একটা কাটে আর ভাজি করে। তো এখানে বিষয়বস্তু হচ্ছে আমি আপনি যারা মার্কেটে নতুন, তারা ছোট মাছ, তারা ছোট টাইম ফ্রেমে করতে চাবে। তো ছোট টাইম ফ্রেমে তাদের মজা লাগতেছে যে না দেখি না কি হয়। তো যখন মার্কেট তাদের ভাজি করবে না, তখন তারা বুঝবে যে না রে ভাই, ছোট টাইম ফ্রেম দিয়ে হবে না, তো একটু ফ্রাই হইতে হবে। তো ছোট টাইম ফ্রেমে নতুন ট্রেডাররা ট্রেড করতে চায় আসলে, তাদের অভিজ্ঞতা কম। তো একটু ফ্রাই ফ্রাই হইতে হবে। ফ্রাই কি হবে, ব্যালেন্সই ফ্রাই হবে। তখন তারা বুঝবে যে না, ছোট টাইম ফ্রেমে ট্রেড করে আসলে প্রফিট করা যায় না। তো এই জন্য সময়ের দরকার। এটা এটা আমি যতই বলি, এক্সপিরিয়েন্স কেউ যদি বলে এটা সে বিশ্বাস করবে না। এই মাছের ক্ষেত্রে তাই ঘটছিল। তো এক্সপিরিয়েন্স লাগবে, বড় টাইম ফ্রেমে যাওয়ার জন্য এক্সপিরিয়েন্স দরকার। যে ছোট টাইম ফ্রেমের সেট আপ গুলা আনস্টেবল, এখানে প্রফিট লক করা অনেক লক করা যায় না। তো এটা তার ব্যালেন্স ফাইন না হলে সে বুঝবে না। হ্যাঁ চয়ন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মানে প্র্যাকটিসটা ওই 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 জায়গাতেই যাইতে হবে, টার্গেটটা ওইখানে, কিন্তু এই হ্যাঁ মানে ওই ছোটটা করে ওখানে যেতে হবে। ঠিক হ্যাঁ, আছে। এটা এক্সপিরিয়েন্সের জন্য হয়, যে সবাই মনে করে ছোট টাইম ফ্রেমেই মনে হয় বেশি প্রফিট করা যায়। তো এটা সে না, মনে করতেছে। হ্যাঁ, এটা কিন্তু আবার এই ওনাদের সাইড থেকে কতগুলা সিগন্যাল আমি দেখেছি, সেই সিগন্যাল গুলো ছোট ছোট ভাবে দিচ্ছে ওনারা। হ্যাঁ, তার মানে হ্যাঁ। ব্যাপারটা কি এটা আমি বুঝতে পারতেছি না আর না কি। না মানে চয়ন ভাই, তারাও এখন এখন হ্যাঁ সিগন্যাল বিষয়টা কিরকম আমি বলি। সিগন্যাল যেভাবে ইউজ করতে হয় এটা আমরা করি না। সিগন্যাল মানে হচ্ছে যে কেউ 5 মিনিটে করতেছে, কেউ 15 মিনিটে করতেছে, কেউ ডে ওয়ানে করতেছে, কেউ আওয়ারলি করতেছে। তো একটা যখন সিগন্যাল আসলো, ধরেন আমি 1 ঘন্টায় ট্রেড করি, কথার কথা, কিংবা একদিনে ট্রেড করি। তো যখন সিগন্যালটা আসলো তখন আমি কি ট্রেড করব? আমি তো ডে ওয়ানে ট্রেড করি, 15 মিনিটে একটা সিগন্যাল আসছে, আমি তো করব না। তো এটা আসলে সবার জন্য দেওয়া হচ্ছে যে সিগন্যাল দিলেই যে ট্রেড করতে হবে সেটা এরকম না। সিগন্যাল হচ্ছে একটা হচ্ছে আইডিয়া, যে হ্যাঁ মার্কেট আমি যেভাবে অ্যানালাইসিস করি, অ্যানালাইসিসটা এরকম। তখন আপনি যদি আইডিয়া বিষয়টা হচ্ছে আমি যেভাবে করি, আমি কোনো কারণে মিস করতে পারি, কিন্তু আমার অ্যানালাইসিস নাই, আমার কোনো মার্কেট নিয়ে আইডিয়া নাই, আমি যদি কারো ফলো করি, এই এই আমি প্রফিট করতে পারবো না। তো সিগন্যাল গুলা দেওয়া হচ্ছে যে আপনার যে আইডিয়া আছে তার সাথে মিলে কিনা, যদি মিলে আপনি ট্রেড করতে পারেন। যদি না মিলে, যে না আমার যে আইডিয়া আছে তার সাথে আমার মিলতেছে না, তখন তো ট্রেড করা যাবে না। কিন্তু সবাই করে কি, যে সিগন্যালে ফলো করতেছে, যে হ্যাঁ এখানে বাই হবে, সে বাই দিতেছে। আসলে সিগন্যাল অ্যানালাইসিস এভাবে ইউজ করা যাবে না। হ্যাঁ চন ভাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। এটা হ্যাঁ ইনিশিয়াল স্টেজে হয়তো এটা হইতেছে হ্যাঁ, আর যে কি। কেউ বিভিন্ন লোক বিভিন্ন ভাবে ট্রেড করতে চায়। এখন যদি আমি চাই যে আমি রকেট নিয়ে আমেরিকায় চলে যাব, আমি চাচ্ছি, ফরেক্স মার্কেটে চার তো শেষ নাই। তো এটা আপনি চাইতেই পারেন, কিন্তু আসলে কি এটা লজিক্যাল কিনা এটা তো কেউ চিন্তা করতেছে না। যে সে চিন্তা করতেছে $10 দিয়ে সে $500 ইনকাম করবে, এটা কি লজিক্যাল হইলো? তো সে মনে করতেছে, যদি আপনি মনে করেন, তাহলে এটারে আপনার ঠেকাবো কে? ঠেকানোর তো লোক নাই। না, ঠিক আছে। কিন্তু লজিক্যালি কেউ চিন্তা করতেছে না, যে লজিক্যালি কি এত টাকা এত শর্ট টার্মে ইনকাম করা সম্ভব? তো এটা এক্সপিরিয়েন্সের দরকার, এটা সময় লাগবে। তো নর্মালি এক্সপিরিয়েন্স তো একদিনে হয় না, শিখতে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপরে সে এক্সপিরিয়েন্স হবে। কারণ ফরেক্স মার্কেটে আপনি যা চিন্তা করবেন মার্কেটটা আসলে তাই। এটা রিক্সাওয়ালা এক ধরনের একভাবে চিন্তা করতেছে মার্কেটে আইসা, যে প্রফেসর সে একভাবে চিন্তা করতেছে, যে আপনি চিন্তা করতেছে মার্কেটটা সেরকম। কিন্তু লজিক্যালি চিন্তাটা করতে হবে। লজিক্যাল মানে অ্যানালাইসিস। হ্যাঁ, একটা ভাই হাত তুলেছিলেন। মনির জামান ভাই, জি বলুন। হ্যাঁ হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমাকে লিঙ্ক দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আজকে প্রথম জয়েন করেছি। হ্যাঁ হ্যাঁ আসলে আপনারা আপনাদের ক্লাসও করলাম এবং বক্তব্য শুনছি, খুব ভালো লাগছে। সবার হ্যাঁ, প্রতি কৃতজ্ঞ। আসলে ফরেক্স সাইকোলজিক্যাল খেলা, হুম টেকনিক্যাল অ্যানালাইসিস অবশ্যই, এর উপরে সাইকোলজি কন্ট্রোল করাটাই হচ্ছে বড় ব্যাপার। যে মানি ম্যানেজমেন্টের থেকে রেশিও অনুযায়ী
পুঁজি অনুযায়ী প্রফিট নিতে প্রস্তুত থাকে, ফরেক্স মার্কেট তাকে দেয়। গ্রিড করছে, লোভ করছে, তো গেছে শেষ। সাইকোলজিক্যালি ফিট হইতেই সময়টা লাগে এখানে, আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। দীর্ঘদিন ধরে আমি এর সঙ্গে জড়িত, তবে অবশ্য প্রপার টাইম খুব একটা দিতে পারি না, আর ট্রেনিং অনেক করেছি, শিখেছিও। প্রপার চর্চার মাধ্যম দিয়ে এটার সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করা, কোনো একটা স্ট্র্যাটেজিকে পারফেক্টলি ইউজ করা, এবং একটা স্ট্র্যাটেজি লং টাইম কন্টিনিউ করে না, মানে থাকে না, আবার ওটা চেঞ্জ হয়ে যায়, আবার অন্য একটা স্ট্র্যাটেজি বা কিছুদিন পরে হয়তো ওটা আবার কাজ করে, মাঝে আবার করে না, এমনও হয়েছে। সাইকোলজিক্যালি আমরা যদি ফিট থাকতে পারি, নিজেকে শান্ত রেখে লোভবিহীন ভাবে লজিক্যাল যে প্রফিটটা দরকার 1% যদি আমরা প্রতিদিন নিই, আমার $1000 আছে, আমি $10 প্রফিট করবো, এরপরে মার্কেট বহু কিছু যাচ্ছে, নো, আমার $10 হয়েছে, আমি বের হয়ে চলে যাব, আমার কাজ শেষ, আমার জাল যতটুকু, মাছ ততটুকু নিয়ে বাড়ি চলে যায়। এখন মনে করছি একটা বড় তিমি মাছ আসছে, ওটাও ধরি, ও তিমি মাছ আমার সহ, জাল সহ, নৌকা সহ খেয়ে দিয়ে চলে যাবে। আমার কাছে এটা মনে হয়েছে, বা এটাই এরকম বিষয়গুলো। আহ, আমি এইটুকু বলার উদ্দেশ্য আমার, আমি এখানে প্রশ্ন করা আর প্যাটার্নটার দিকে আমি বুঝতে পেরেছি এখানে আমাদের অনেক ভাই আছেন হয়তো নতুন। হ্যাঁ, এটা শিখতে হবে এবং নিজের সাইকোলজির সঙ্গে এটাকে অ্যাডজাস্টমেন্ট আনতে হবে। স্যার যে ক্লাসটা নিলেন মুভিং অ্যাভারেজের, অত্যন্ত সুন্দর স্ট্র্যাটেজি। পৃথিবীতে অনেক বড় বড় ট্রেডার আছে যেনারা শুধু মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করে এবং এখানে গেন আছে। যে কোনো একটা ইন্ডিকেটর বা স্ট্র্যাটেজি দিয়ে এখানে প্রফিট করা সম্ভব, শুধুমাত্র নিজেকে যদি অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসা যায়। তো আসলে নতুন জয়েন করে অনেক কিছু বলে ফেললাম। সবার সহযোগিতা দোয়া কামনা করছি। আল্লাহ হাফেজ, কন্টিনিউ। আচ্ছা, তো মুনির ভাই যে কথাটা বলতে চাইছিল, হ্যাঁ, তো আমিও যে কথাটা বলতে চাচ্ছি যে এইটা আসলে একটা বিষয় না। প্রথমে আপনার নলেজ লাগবে। তো নলেজ দিয়ে, নলেজ হলে কি হয়ে যাবে না, নলেজের পরে আপনার সাইকোলজি যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আপনি জানেন কিন্তু করতে গিয়ে পারতেছেন না, কেন? লোভে পড়তেছেন যে আরে এখানে আমি এক লটে মারলে তো। কিন্তু সব সময় তো আপনার স্ট্র্যাটেজি কাজ করবে না। যদি করতো যে একই স্ট্র্যাটেজি সব সময় কাজ করে, তাহলে ফরেক্স আমি সেটাই বলেছি হ্যাঁ, এক স্টেজে আমি দেখেছি আমার 3 মাস 6 মাস আমি প্রফিট করছি, তারপর আমার স্ট্র্যাটেজি কাজ করে না। না করবে না। যদি তাই করতো তাহলে ফরেক্স মার্কেট বলে কোনো মার্কেট থাকতো না, কারণ হচ্ছে আপনি সব টাকা নিয়ে চলে যাইতেন। রাইট রাইট। যে আপনার স্ট্র্যাটেজি মার্কেটে কাজ করে, আপনি বাই করলে প্রফিট হয়, তখন আপনার হবে কি, আপনি এরকম তো দুনিয়াতে অনেক লোক আছে, আমি তো একা ফরেক্স করতেছি না, তো যাদের মধ্যে কাছে স্ট্র্যাটেজি আছে তারা এই সব টাকা নিয়ে চলে যায়। তো মার্কেটের যে ডাইনামিক যে সবসময় কাজ করবে না, যখনই কাজ করে না তখনই আমরা সাইকোলজিতে পড়ি হ্যাঁ যে হ্যাঁ, যখনই কাজ করতেছে না আমার মাথা নষ্ট, আরে ভাই আমি এতদিন ধরে শিখলাম, এত কিছু করলাম, তাও কেন কাজ করতেছে না, আগে তো রাইট করছে। তো তখন আপনি সাইকোলজিতে পড়বেন, কিন্তু এই জিনিসটার জন্য আপনার এক্সপিরিয়েন্স দরকার। এই ঘটনা যে দরকার। ঘটে এটা তো আপনার দেখতে হবে না। আপনি রাইট যদি না রাইট, দেখেন তাহলে তো আপনি বুঝবেন না। অভিজ্ঞতাটা আসবে না। হ্যাঁ, আমি আমার অভিজ্ঞতাটা আমার এক্সপিরিয়েন্সের কথা বলি। আমি 6 মান্থ ট্রেড করছিলাম, আমি কোনো ট্রেডে এসএল খাই না। 6 মান্থে কোনো ট্রেডে আমি এসএল খাই নাই। জি জি তো যখন এই ঘটনা ঘটছে, তো আমি মনে করছি কি আমি পৃথিবীর সবচেয়ে বড় ট্রেডার, কারণ আমি 6 মান্থ ট্রেড করছি, আমার কোনো রাইট এসএল, রাইট। কোনো ট্রেড আমার এসএল খাই নাই। তো পরে যখন পরের 6 মান্থে দেখতেছি না সবসময় ঘটনা ঘটতেছে, তখন তার মাথা নষ্ট হয়ে গেছে না, যে কি ব্যাপার আমার 6 মান্থ আমি প্রফিট করলাম, পরে কেন কাজ করতেছে না? আসলে তখন আমার এক্সপিরিয়েন্স কম ছিল যে না এটা সবসময় কাজ করে না। মার্কেট এক সময় দিবে, এক সময় নিয়ে যাবে, কিন্তু যখন নিয়ে যাচ্ছে তখন জানি আমার মিনিমাম